Hello everyone, welcome to our course IP413, which is Project and Environment Management. This is the fourth lecture, which is Project Appraisal. I'm your course instructor Saurabh Kumar Ghosh, lecturer, Department of IP, Butex. Appraisal মানে ইনসেনটিভ। আমরা যখন রেগুলার কোনো ওয়ার্ক করি তখন ইয়ার শেষে আমরা প্রমোশন পাই বা কিছু এক্সট্রা প্রফিট বোনাস পাই বা বোনাস পেতে পারি। এইগুলো হচ্ছে ইনসেনটিভ। এই ইনসেনটিভগুলা বা রিওয়ার্ডগুলা একটা এমপ্লয়ির পারফরমেন্সের উপর বেস করে দেওয়া হয়। সো যার পারফরমেন্স যত ভালো হবে তাকে ইনসেনটিভ তত বেশি দেওয়া হবে, আর যার পারফরমেন্স পোর তাকে হচ্ছে হয়তো বা ইনসেনটিভ কম দেওয়া হবে বা দেওয়া হবে না। কিন্তু যখন আমরা প্রজেক্ট করব, প্রজেক্টের ক্ষেত্রে যখন অ্যাপ্রাইজাল কথাটা আসবে, প্রজেক্ট তো ওয়ান টাইম ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল এটা তো ইউনিক একটা কাজ, ইউনিক একটা বিষয়। সো এইখানে আমি হচ্ছে পারফরমেন্স মেজার করে ইনসেনটিভ বা রিওয়ার্ড দিতে পারি না। এখানে আরো একটা বিষয় আছে, এখানে কিন্তু আমার বাজেটটা ফিক্সড। দ্যাট মিনস আমাকে কাস্টমারকে কোন প্রোডাক্ট ডেলিভারি করতে হবে সেটা ফিক্সড। সো ওইটার জন্য আমি নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাবো। সো আমি টাকা বেশি আনতে পারবো না। সো টাকা যদি বেশি আনতে না পারি তাহলে আমি বোনাসও দিতে পারবো না, রিওয়ার্ড দিতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা প্রজেক্ট অ্যাপ্রাইজাল নর্মাল যেই পারফরমেন্স অ্যাপ্রাইজালগুলো আছে ওইটার মতো করে করতে পারি না। আর প্রজেক্ট অ্যাপ্রাইজালের মাধ্যমে আমরা যেটা করতে পারি, যে আমি একটা প্রজেক্ট করলাম, সে একটা ব্রিজ কনস্ট্রাক্ট করলাম। সো এর পরবর্তীতে যখন এই টাইপের আরো একটা প্রজেক্ট পাবো তখন আমি আগের প্রজেক্ট থেকে কিছু হেল্প নিতে পারি, যে ওইখানে আমি কি কি ডিফিকাল্টিস ফেস করেছিলাম। সো ওইটার উপর বেস করে আমি হচ্ছে নতুন করে আমার সিমিলার টাইপ অফ প্রজেক্ট ডিজাইন করতে পারি। এই জন্য যেটা করা হয়, প্রজেক্টে যেহেতু অ্যাপ্রাইজাল সহজে করা যায় না, দ্যাটস ওয়াই আমাদেরকে প্রি ইনভেস্টিগেশন করতে হয়। সো প্রি ইনভেস্টিগেশনটা কি, যে আমি প্রজেক্ট করার আগে ওইখানে ইনভেস্ট করব কি করব না, এটার আগে আমি হচ্ছে ফিজিবিলিটি টেস্ট করব। সো এই ফিজিবিলিটি টেস্টটাকেই আমরা প্রজেক্ট অ্যাপ্রাইজাল বলে থাকি। যদি আমার ফিজিবিলিটি টেস্ট করে আমি বুঝি যে আমার প্রফিট হবে, তাহলে হচ্ছে আমি প্রজেক্টটা শুরু করব। আর যদি মনে হয় যে প্রফিট হবে না, তাহলে হচ্ছে আমি প্রজেক্টটা করব না। সো এখন দেখি যে আমাদেরকে কি কি ফিজিবিলিটি টেস্ট করতে হবে। নাম্বার 1, মার্কেট ফিজিবিলিটি টেস্ট করতে হবে। মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমার যে প্রোডাক্ট আমি মার্কেটে ছাড়বো প্রজেক্টের থ্রুতে, সেটা প্রফিটেবল হবে কিনা। যদি প্রফিটেবল হয় তাহলে হচ্ছে আমি প্রজেক্ট রান করব, না হলে আমি করব না। নেক্সট হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। আমার প্রজেক্টটা রান করার জন্য যেই যেই টেকনোলজি লাগবে সেইগুলা অ্যাভেলেবল আছে কিনা সেটা টেস্ট করতে হবে। যদি অ্যাভেলেবল থাকে তাহলে হচ্ছে আমি প্রজেক্ট রান করব, না থাকলে আমি করব না। যেমন পদ্মা সেতুতে আমাদের অনেক মেশিনারিজ বিভিন্ন কান্ট্রি থেকে নিয়ে আসা হয়েছে। সো ওই মেশিনারিজগুলো আমার দেশে ছিল না, দ্যাটস ওয়াই আমি বাইরের দেশ থেকে ইম্পোর্ট করছি, কাজ শেষে আবার ওদেরকে ফেরত দিয়ে দিয়েছি। সো এরকম টেকনোলজি আছে কিনা টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে এইসব পড়ে যাবে। যদি না থাকে তাহলে সেটা বাইরে থেকে আনার ব্যবস্থা করতে হবে। যদি বাইরে থেকে আনতে পারি তাহলে আমার মেশিনারিজ অ্যাভেলেবল আছে, সো আমি প্রজেক্টটা রান করতে পারবো। নেক্সট হচ্ছে ম্যানেজেরিয়াল ফিজিবিলিটি। সো ম্যানেজেরিয়াল ফিজিবিলিটিটা হচ্ছে আপনার যে আমি ম্যানেজ করতে পারবো কিনা প্রজেক্টটা। প্রজেক্ট যদি ম্যানেজেবল হয় তাহলে হচ্ছে আমি রান করব, আর না হলে রান করব না। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল ফিজিবিলিটি। ফিনান্সিয়াল ফিজিবিলিটির মধ্যে আমি দেখব যে ক্যাশ ফ্লো করে আমি এন্ড অফ দ্য প্রজেক্ট ইনকাম করতে পারতেছি কিনা, আমি টাকা রিটার্ন পাচ্ছি কিনা, সেটা আমাকে ফিনান্সিয়াল ফিজিবিলিটিতে টেস্ট করতে হবে।
এরপরে হচ্ছে আমাদের ইকোনমিক্যাল ফিজিবিলিটি। সো ইকোনমিক্যাল ফিজিবিলিটিটা হলো আপনার ক্যাশ প্লাস কাইন্ড। দ্যাট মিনস ক্যাশ পার্টটা হলো ফিনান্সিয়াল ফিজিবিলিটির মধ্যে চলে যায়, ইকোনমিক্যাল ফিজিবিলিটির মধ্যেই কিন্তু হচ্ছে ফিনান্সিয়াল ফিজিবিলিটিটা চলে আসে। ইনফ্যাক্ট ইকোনমিক্সের হার্ট হচ্ছে ফিনান্স। ফিনান্স শুধুমাত্র টাকা পয়সা রিলেটেড সব ডিলগুলা দেখবে, আর ইকোনমিক্সের মধ্যে টাকা পয়সা প্লাস সোশ্যাল রেসপন্সিবিলিটিস গুলা চলে আসবে। দ্যাট মিনস সোশ্যাল রেসপন্সিবিলিটিস এর মাধ্যমে কিন্তু আমরা প্রফিট পাই না, পাই হচ্ছে বেনিফিট। সো ইকোনমিক্যাল অ্যানালাইসিস মানে ক্যাশ প্লাস কাইন্ড। কাইন্ড দ্বারা বোঝানো হচ্ছে যে সোশ্যাল রেসপন্সিবিলিটিস গুলো আমি অ্যানালাইসিস করব, আমার সোসাইটি কিভাবে এই প্রজেক্ট থেকে বেনিফিটেড হবে, সিএসআর অ্যাক্টিভিটিস গুলা। যেমন আমরা যদি চিন্তা করি, আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে যখন প্লট বিক্রি করে তখন হচ্ছে আমাকে যে স্কোয়ার ফিট বলা হয়, ধরেন সে 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাট বলতেছে, আমি কি অ্যাকচুয়ালি 1500 ফিট জায়গা পাচ্ছি, ফ্রি স্পেস পাচ্ছি? অ্যানালাইসিস করে যদি দেখি যে না, আমি অ্যাকচুয়ালি 1500 স্কোয়ার ফিট জায়গা পাচ্ছি না, তার থেকে কিছুটা কম পাই, কারণ বাকি জায়গাগুলো কিছু কমন স্পেসে চলে যায়। যেমন লিফটের যে স্পেসটা, সেটাতে একটা স্পেস চলে যায়, বা আদার্স যেই গ্যারেজ বলেন বা অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো থাকে, আমরা ওয়াটার পাম্প রাখতেছি, ওই সব জায়গাতে কিছু কিছু আপনার জায়গা চলে যাচ্ছে। কিন্তু আমাকে যখন ডেভেলপাররা ফ্ল্যাটটা আমার কাছে বিক্রি করবে, তখন তারা বলে যে হচ্ছে আপনি পানির সুবিধা ফ্রি পাবেন, ফ্রি অফ কস্ট পাবেন, বিদ্যুৎ সুবিধা, বিদ্যুৎ না মানে হচ্ছে আপনার গ্যারেজ সুবিধা ফ্রি অফ কস্ট পাবেন, আপনি ফ্ল্যাটের সাথে আপনার জায়গাটা পেয়ে যাচ্ছেন, তারপর লিফট ফ্রি অফ কস্ট পাবেন। কিন্তু ওই টাকাটা যে আমার ওই যে স্কোয়ার ফিটের সাথেই সে নিয়ে নিচ্ছে, এটা কিন্তু সে বলে না। সো এই বিষয়গুলো হচ্ছে, এই যে আমি কমন স্পেস আমরা সবাই মিলে মানে ইউজ করতেছি, এবং এটার জন্য যেই মেইনটেনেন্স যে খরচটা আমরা দিয়ে থাকি প্রতি মাসে বা প্রতি বছরে, সেটা কিন্তু হচ্ছে আমার কাইন্ড, নট ফিনান্সিয়াল বেনিফিট। এখানে আমার কোনো ফিনান্সিয়াল বেনিফিট নাই, কিন্তু আমার এখানে আমি সোসাইটিতে বাস করি, দ্যাটস ওয়াই সোশ্যাল রেসপন্সিবিলিটিস থেকে আমাকে এই কাজগুলা করতে হচ্ছে। আর সরকারি প্রজেক্টের ক্ষেত্রে ধরেন গাড়ির একটা প্রজেক্ট চলতেছে, সো গাড়ি, আমি ট্রান্সপোর্টের দায়িত্বে আছি, সো আমার বিভিন্ন রুটে আমাদের বুটেক্সে বিভিন্ন গাড়িগুলো যাচ্ছে। সো এই গাড়িগুলার যদি আমি ফুয়েল বাঁচাতে পারি, তাহলে আমার তো কোনো লাভ নেই, লাভটা হবে কার? সরকারের। সরকার এই টাকাটা আমাদের জনগণের পেছনে খরচ করতে পারবে, এটাও কিন্তু সোশ্যাল বেনিফিট। সো সরকারি প্রজেক্টের কোনো কিছু যদি আমরা সেভ করতে পারি, তাহলে সেটা আলটিমেটলি জনগণের উদ্দেশ্যে খরচ করা হয়, এবং সেটা হয়ে যায় সোশ্যাল বেনিফিট। এইগুলার ক্যাশ ইনফ্লো কিন্তু দেখানো সহজ না, কারণ বেনিফিট তো একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম, সো ওইটাকে তো আপনি হচ্ছে ক্যাশের মাধ্যমে শো করতে পারবেন না। সো এই জন্য এইগুলাকে বলা হয় ইনডিরেক্ট ক্যাশ ইনফ্লো। সো এটাকে আমরা বিভিন্ন ফ্যাক্টর দিয়ে ক্যাশ ফ্লোতে কনভার্ট করতে পারি। সো এইভাবে আমরা দেখব যে ইকোনমিক্যাল ফিজিবিলিটি আমার আছে কিনা। এরপরের যেই লাস্ট ফিজিবিলিটি টেস্ট করতে হবে, 6 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে আমার সোশ্যাল বা ইনভায়রনমেন্টাল ফিজিবিলিটি। দ্যাট মিনস আমি সোসাইটিতে যখন বসবাস করব, তখন আমাকে মানুষকে নিয়ে বসবাস করতে হবে। এই মানুষগুলোর নিজস্ব কিছু বিষয়বস্তু থাকবে, যেমন হচ্ছে রিলিজিয়ন হতে পারে। সো আমি যখন একটা প্রজেক্ট করব, তখন চিন্তা করে দেখতে হবে যে আমার এই প্রজেক্টটা সোসাইটির কোনো মানুষকে যেন কোনোভাবে হ্যাম্পার না করে। যদি কোনোভাবে কাউকে কোনো ক্ষতি করে, তাহলে আমি সেই প্রজেক্টটা করতে পারবো না। সো সোশ্যালি এটাকে সাস্টেইন করতে হবে। আবার ইকোনমিক সাস্টেইনাবিলিটি মানে, এনভায়রনমেন্টাল সাস্টেইনাবিলিটি মানে হচ্ছে যে আমি যে প্রজেক্টটা করতেছি, এই প্রজেক্টটা দ্বারা যেন আমার এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না হয়, বাট আমি সব ধরনের এনভায়রনমেন্টাল রুলস মেনটেন করেই প্রজেক্টটা তৈরি করব। সো এইভাবে আমাকে চিন্তা করতে হবে যে এই 6টা ফিজিবিলিটি একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করার আগে এই 6টা ফিজিবিলিটি টেস্ট করতে হবে। সো যখন প্রজেক্টের জন্য লোন লাগে, আমরা ব্যাংকে যাই। সো ব্যাংকে প্রপোজাল জমা দিলে, প্রজেক্টের প্রপোজালটা আমরা যদি জমা দিই, ব্যাংক তখন দুইটা জিনিস দেখে, একটা দেখে যে মার্কেট ফিজিবিলিটি আছে কিনা,
আর একটা দেখে ইকোনমিক্যাল ফিজিবিলিটি আছে কিনা। যদি এই দুইটা ফিজিবিলিটি ফুলফিল করতে পারে তবে ব্যাংক লোন দিয়ে দেয়, লোনটা গ্রান্টেড করে দেয়। বাট ইউজুয়ালি এই 6টা ফিজিবিলিটি দেখেই কিন্তু ব্যাংকের লোন দেওয়া উচিত ছিল, কিন্তু ওই দুইটা ফ্যাক্টর মার্কেট ফিজিবিলিটি আর হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি, এই দুইটা ফ্যাক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই ব্যাংক এই দুইটা ফিজিবিলিটি চেক করে আপনাকে লোন দিবে। এরপরে আমরা একটু ডিটেলসে যাই। মার্কেট ফিজিবিলিটির মধ্যে আমরা কি কি বিষয় খেয়াল রাখবো সেটা একটু দেখব। ফার্স্টে আমার চলে আসে আমি কোন ধরনের প্রোডাক্ট মানে কাস্টমারকে দিব, কাস্টমারকে আমি কোন ধরনের প্রোডাক্ট দিব, সেই প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, ক্লাসিফিকেশন গুলো আমাকে খুঁজে বের করতে হবে, এবং এই প্রোডাক্টটা কোথায় আমি ইউজ করব সেই জিনিসগুলো নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে। এরপর সেকেন্ড যে পয়েন্ট, যে আমি যে প্রোডাক্টটা তৈরি করব এটা কাদের জন্য তৈরি করব, কে নিবে, আমার টার্গেট কাস্টমার কারা। সো এইখানে দেখেন দুইটা পয়েন্টের কথা বলা আছে, একটা হচ্ছে মার্কেট সাইজ অ্যান্ড স্ট্রাকচার। দ্যাট মিনস আমি যে মার্কেটটাকে টার্গেট করব সেটা কি কনজিউমার গুডস হবে নাকি ইন্ডাস্ট্রিয়াল গুডস হবে, সেটার উপর হচ্ছে আমি বুঝতে পারবো যে আমার মার্কেট সাইজটা কতটুকু। সেই রকম ভাবে আমার মার্কেট ফিজিবিলিটি টেস্ট করতে হবে। এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে ডিমান্ড যেটা আছে, ডিমান্ডটা কি একদম নতুন, দ্যাট মিনস একদম নতুন প্রোডাক্ট নাকি রিপ্লেসমেন্ট ডিমান্ড। রিপ্লেসমেন্ট ডিমান্ড বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট আগে মানুষ ইউজ করত, কিন্তু টেকনোলজি ইমপ্রুভ হওয়ার কারণে সেই পুরাতন প্রোডাক্টটা অবসোলেট হয়ে গেছে এবং নতুন কোনো একটা টেকনোলজি দ্বারা সেটা রিপ্লেস হয়ে গেছে, এবং ওইটা হয়ে গেছে রিপ্লেসমেন্ট ডিমান্ড। যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারি যে আমরা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে হার্ড ডিস্ক ইউজ করে থাকি, এইচডিডি। সো এই হার্ড ডিস্কটা আস্তে আস্তে সলিড স্টেট এসএসডি তে রিপ্লেস হচ্ছে। এখন দেখবেন যে বাজারে এসএসডি মানে রোমের অনেক ল্যাপটপ চলে এসেছে। সো হয়তো বা আর 5 বছর বা 10 বছর পর আমরা আর এইচডিডি হার্ড রোম ইউজ করব না, সবগুলা এসএসডি তে রিপ্লেসড হবে। সো এটাকে বলা হচ্ছে রিপ্লেসমেন্ট ডিমান্ড। দেখেন আমার কাজটা কিন্তু সেম, একই কাজের জন্য আমি আগের টেকনোলজি ইউজ না করে নতুন টেকনোলজি ইউজ করতেছি, কারণ এটা তো আমার মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন বেশি। সো এই ধরনের ডিমান্ডকে বলা হয় রিপ্লেসমেন্ট ডিমান্ড। সো আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি সেটা কি রিপ্লেসমেন্ট ডিমান্ড, যদি রিপ্লেসমেন্ট ডিমান্ড হয়ে থাকে তাহলে আমি এটা বুঝবো যে আমার কাস্টমার অলরেডি মার্কেটে এক্সিস্ট করতেছে, কারণ যারা আগে ওই ওল্ড প্রোডাক্ট ইউজ করছে তারাই তো এখন আমার নতুন প্রোডাক্টটা ইউজ করবে। সো তখন হচ্ছে আমার জন্য মার্কেট টার্গেট করাটা ইজিয়ার হবে। বাট আমি যখন নতুন প্রোডাক্ট তৈরি করব তখন কিন্তু আমাকে টার্গেট কাস্টমার খুঁজে বের করতে হবে, যে আমি যে নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করতেছি এটা কারা ইউজ করবে, আমার তো কাস্টমার নাই, পুরা জিরো। সো ওই কোন কাস্টমার আমার এই জিনিসগুলো কিনবে সেটাকে টার্গেট করে মার্কেট অ্যানালাইসিস করে তারপরেই আমাকে হচ্ছে প্রজেক্টে যেতে হবে। এরপরের দেখেন, এরপরের পয়েন্টটা হচ্ছে মানে আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম সেটা কোথায় থেকে আমি ডিস্ট্রিবিউট করব। সো ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জ থাকতে পারে, তাদের মাধ্যমে আমি করতে পারি। তো তারা দেখা যাচ্ছে যে তাদের ওইখানে কাস্টমাররা আসতেছে, এসে প্রোডাক্টটা নিচ্ছে, বা আপনার হতে পারে যে হচ্ছে যে অন্য কোনো থার্ড পার্টিকে আমি ইউজ করতেছি, বা এক্সিস্টিং ডিস্ট্রিবিউশন প্র্যাকটিস, আমার যে এক্সিস্টিং সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আমি কারোর সাথে ডিল করে প্রোডাক্টটা মার্কেটে দিতে পারতেছি। সো এগুলো আমাকে টেস্ট করে দেখতে হবে যে আমি প্রোডাক্টটা তৈরি করার পর ঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারবো কি পারবো না। এরপরে দেখেন যে আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানবে কেমনে। সো প্রমোশন করতে হবে। সো প্রমোশন আমি কোন মিডিয়ামে করব সেটা আমাকে ঠিক করতে হবে। আর সেকেন্ড অফ অল মার্কেট সাসেপ্টেবিলিটি চেক করতে হবে। এটা মানে মার্কেট সাস্টেইনাবিলিটি। দ্যাট মিনস আমার প্রোডাক্টটা মার্কেটে সাস্টেইন করবে কি করবে না সেটা আমাকে চিন্তা করতে হবে। মানে আমার টার্গেট গ্রুপ এর জন্য আমি প্রোডাক্ট তৈরি করব। সো
টার্গেট গ্রুপ কতদিন ধরে আমার প্রোডাক্টটাকে সাস্টেইন করে ইউজ করতে থাকবে সেটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। আমার প্রোডাক্টের জন্য একটা গ্রুপ অফ পিপল কত টাকা পে করবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে। এবং প্রাইস চেঞ্জ, দ্যাট মিনস হয় আমার যে প্রোডাক্টটা আছে সেটার দাম বাড়বে অথবা কমবে। সো বাড়লে আমি তো প্রফিট বেশি করতে পারবো, কিন্তু আমি কাস্টমার হারাবো। আবার কমলে আমার প্রফিটটা ঠিক থাকবে কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে, যে আমার প্রাইস রেঞ্জটা কোথায় থেকে কতটুকু হতে পারে, আর কতটুকু হলে আমি আমার প্রফিট গেইন করতে পারবো, সেইগুলা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এরপরে দেখেন প্রাইস ইলাস্টিসিটি। প্রাইস ইলাস্টিসিটি মানে আমি ফ্লেক্সিবিলিটি রাখবো। দ্যাট মিনস একটা প্রোডাক্টের দাম আমি বাড়ালে পরবর্তীতে যেন আবার কমাতে পারি, বা কোনো একটা প্রোডাক্টের দাম কমালে পরবর্তীতে যেন বাড়াতে পারি। এটা প্রাইস ইলাস্টিসিটি। দ্যাট মিনস প্রাইসকে আমি বাড়াচ্ছি কমাচ্ছি, এরকম যেন ইলাস্টিসিটি আছে কি নাই সেটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে দেখতে হবে যে আমার কম্পিটিটরস কারা। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আমি মার্কেটে সাস্টেন করতে পারবো কি পারবো না সেটা ডিফাইন করে দিবে আমার কম্পিটিটরসের মাধ্যমে। যদি অলরেডি এস্টাবলিশ কম্পিটিটরস থাকে তাহলে আমার মার্কেটে সাস্টেন করা কঠিন। আর যদি ওইরকম কম্পিটিটরস না থাকে তাহলে হয়তো আমি মার্কেটে সাস্টেন করতে পারবো। তো এখানে যে তিনটা বিষয় দেখা হয়, এক নম্বর যে আমার কম্পিটিটররা কি লোকালি ম্যানুফ্যাকচার করে নাকি ইম্পোর্ট করে। এখন আমাদের বাঙালিদের একটা মেন্টালিটি আছে, দেশীয় প্রোডাক্ট ভালো না, বাইরের প্রোডাক্ট ভালো। সো যেটা লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে, ধরেন যে ওয়ালটনের ফ্রিজ, ওয়ালটনের ফ্রিজ কেউ না কিনে কিনতেছে ইম্পোর্ট হওয়া কোনো ফ্রিজ, হয়তো বা স্যামসাং বা অন্য কোনো কোম্পানি শার্পের, এই ধরনের ফ্রিজগুলো মানুষ কিনতেছে। তো দেখেন তাহলে আমাদের যে একটা বিলিভ আছে যে আমরা বাইরের দেশের প্রোডাক্টকে সবসময় ভাবি যে ভালো বা বেটার। সো এইভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি যখন প্রোডাক্টটা তৈরি করবেন ওই প্রোডাক্ট কি বাইরের দেশের কোনো প্রোডাক্ট দ্বারা রিপ্লেসড হচ্ছে। যদি হয় তাহলে কিন্তু আপনি লোকালি প্রোডাকশন করে বেশি দিন সাস্টেইন করতে পারবেন না। সো আপনাকে ওই বাইরে থেকেই প্রোডাক্ট নিয়ে এসে হয়তো সেল করতে হবে। আর র্যাঙ্কসের যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনার দেখা যায় যে চায়নাতে অ্যাসেম্বল করা হয়, চায়নাতে অ্যাসেম্বল করে আমাদের দেশে নিয়ে আসা হচ্ছে। তো এই যে চায়নাতে অ্যাসেম্বল করে নিয়ে আসা হচ্ছে, আমরা ভাবি যে এটা বিদেশি প্রোডাক্ট, সো এটা আমরা ইউজ করতেছি। তো এটা কিন্তু এক ওয়ান কাইন্ড অফ মার্কেট স্ট্র্যাটেজি। আর সাবস্টিটিউশন প্রোডাক্ট আমরা দেখবো যে আমাদের আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম এটা সাবস্টিটিউট হিসেবে অন্য কোনো কম্পিটিটর আছে কিনা। সে আমি কফি মেক করতেছি বা কফি প্রোডাকশন করতেছি। সো কফি সাবস্টিটিউট প্রোডাক্ট হলো টি। সো আমি যখন একটা মার্কেটে ঢুকবো ওই মার্কেটে দেখতে হবে যে টি এর কোনো ম্যানুফ্যাকচারাররা বা টি এর কোনো কোম্পানি ওই মার্কেট আগে থেকে ক্যাপচার করে আছে কি নাই। যদি থাকে তাহলে আমার ওইখানে ঢোকাটা বা সাস্টেইন করাটা কঠিন হয়ে যাবে, কারণ কফির সাবস্টিটিউট প্রোডাক্ট টি। সো এইগুলা অ্যানালাইসিস করেই চিন্তা করতে হবে যে আমি মার্কেটে টিকতে পারবো কি পারবো না। লাস্ট যে পয়েন্টটা সেটা যে আমাদের গভর্নমেন্ট বিভিন্ন রকম পলিসি দিয়ে থাকে। সো আমাকে চিন্তা করতে হবে যে ওই পলিসিগুলো আমি মেনটেন করতে পারবো কি পারবো না। যেমন হার্ড ড্রিঙ্কস গুলা আমাদের দেশে প্রোডাকশন বলেন বা কনজিউম করার বলেন, এটা একটা রুলস আছে। চাইলেই যে কেউ যে কোনো জায়গাতে বার বসাতে পারবে না, তাকে নির্দিষ্ট রুলস ফলো করেই এটা করতে হবে। অথচ ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে কিন্তু এটার কিন্তু মানে ওই রকম হার্ড রুলস নাই। আবার অনেক মুসলিম কান্ট্রিতে আপনি দেখবেন যে হার্ড ড্রিঙ্কসের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু রেস্ট্রিক্টেড। সো এটা কান্ট্রি টু কান্ট্রি গভর্নমেন্ট পলিসির উপর এগুলা ভ্যারি করে। আবার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও তাই, যে আপনি কোনো কোনো প্রোডাক্টে দেখা যায় ট্যাক্স অনেক বেশি দিতে হয়, আবার কোনো কোনো প্রোডাক্টে ট্যাক্স অনেক কম দিতে হচ্ছে। সো ট্যাক্স বেশি বা কম এটা ডিপেন্ড করে আপনার গভর্নমেন্ট যে প্রোডাক্টগুলা ম্যাস পপুলেশনের জন্য কিনতে ডিসকারেজ করে সেই প্রোডাক্টগুলোতে দেখবেন যে যে ট্যাক্স অনেক বেশি বসাই দিয়েছে বা ট্যাক্স বেশি থাকে। দুইটা এক্সাম্পল দেব। একটা গাড়ি,
দেখবেন যে আমাদের দেশে যে গাড়ির উপর ট্যাক্স হচ্ছে 300% থেকে 400%। দ্যাট মিনস একটা গাড়ির দাম যদি বাইরের দেশে 10 লাখ টাকা হয়, সেটা আমাদের এখানে এসে হয়ে যাচ্ছে 400% ট্যাক্স যদি আমি দিই, তাহলে হয়ে যাচ্ছে 40 লক্ষ টাকা। তো কেন এটা এরকম করতেছে গভর্নমেন্ট? গভর্নমেন্ট এটা করে এই কারণেই যে গভর্নমেন্ট চায় না আমাদের দেশে প্রাইভেট কার বা হচ্ছে এই গাড়িগুলা জনগণ কিনুক। কারণ কিনলেই আমাদের দেশে এমনিতেই ওভার পপুলেটেড একটা কান্ট্রি, ট্রাফিক জ্যাম আমাদের সবসময় লেগেই আছে। সো এটা কিনলে আমাদের ট্রাফিক প্রবলেমটা আরো রেইজ হবে। সো গভর্নমেন্ট চায় না এইরকম প্রোডাক্ট আমাদের জনগণ সহজে কিনতে পারুক। আবার সিগারেটের উপরও কিন্তু ট্যাক্স অনেক বেশি, কারণ সিগারেট হচ্ছে আমাদের বডির জন্য খারাপ। সো দ্যাটস ওয়াই ওটাতে ট্যাক্স বেশি বসাই দিয়েছে। সো যে খাবে সে বেশি ট্যাক্স পে করে খাবে। সো যদি আমরা একটু সামারিতে আসি, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদেরকে মার্কেট সার্ভে করতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে এক্সিস্টিং ডিমান্ড এবং সাপ্লাই খুঁজে বের করতে হবে। ফিউচার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কতটুকু হতে পারে সেটা প্রেডিক্ট করতে হবে বা ফোরকাস্ট করতে হবে। ফিউচার ডিমান্ড আর সাপ্লাই ফোরকাস্ট করতে হবে। নেক্সট হচ্ছে আমাকে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপটা ক্যালকুলেট করে বের করতে হবে। সবার শেষে এইগুলোর উপর বেস করে মার্কেট স্ট্র্যাটেজিটা কেমন হবে সেটা ফর্মুলেট করতে হবে। সো এটাই ছিল হচ্ছে আমাদের মার্কেট ফিজিবিলিটি টেস্টিং। এরপরে আমরা চলে যাই টেকনিক্যাল ফিজিবিলিটি টেস্টে। এরপরে আমরা চলে আসি টেকনিক্যাল ফিজিবিলিটিতে। সো এইখানে যেটা আছে, ফার্স্ট হচ্ছে আমাদের ক্যাপাসিটি আর প্রোডাক্ট মিক্স এইগুলা চেক করতে হবে। সো প্রোডাক্ট মিক্স মানে হচ্ছে আমার ভ্যারাইটি অফ প্রোডাক্ট। সো প্রোডাক্ট মিক্স যত বেশি হবে তত ভ্যারাইটি বেশি হবে, তত ক্যাপাসিটি কম হবে। আর ভাইস ভার্সা, যদি ক্যাপাসিটি বেশি হয় তাহলে হচ্ছে আমার প্রোডাক্ট মিক্স কম হয়। সো এই রিকোয়ারমেন্টস গুলো দেখতে হবে যে আমার প্রজেক্টে প্রোডাক্ট মিক্স বেশি না কম, ওই অনুযায়ী আমার ক্যাপাসিটি আমি দিতে পারবো কি পারবো না। নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল ফ্যাক্টর, যে আমার লেটেস্ট যে টেকনোলজিগুলো আছে বা আমার প্রজেক্ট করার জন্য যেই টেকনোলজিগুলো প্রয়োজন সেইগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে কিনা সেটা চেক করতে হবে। নেক্সট ম্যানুফ্যাকচারিং প্রসেস, আমি যে কাজটা করব, কাজটা করার জন্য আমাকে কিছু প্রসেস ফলো করতে হয়, ভ্যালু অ্যাড করতে হয়, ভ্যালু অ্যাডিশন বলে। সো এই ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস গুলোকে বলা হয় ম্যানুফ্যাকচারিং প্রসেস। সো ম্যানুফ্যাকচারিং ওয়াইজ আমি আমার প্রোডাক্টটা তৈরি করতে পারবো কি পারবো না সেটা চেক করতে হবে। এরপরে হচ্ছে আমাদের ল্যান্ড অ্যান্ড লোকেশন। সো আমি যে টেকনিক্যালি কাজটা করব, অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় মেশিনারিজের জন্য আমার ল্যান্ড বেশি লাগে বা লোকেশন হতে হয় একটা সুইটেবল লোকেশন। সো ওই ল্যান্ড এবং লোকেশনের সুবিধাটা আমি পাচ্ছি কিনা সেটা আমাকে চেক করতে হবে। যেমন ধরেন যে বড় বড় জাহাজ যেগুলো আছে সেইগুলা যখন ম্যানুফ্যাকচার করা হয়, তখন একটা লোকেশন খুবই গুরুত্বপূর্ণ, যে ওইটা সি বিচের পাশে কিনা। সো যদি সি বিচের পাশে না হয়, যদি একদম শহরের ভেতরে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা শিপ ম্যানুফ্যাকচার করতে পারবো না। সো এইসব ক্ষেত্রে কিন্তু লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, ল্যান্ড অ্যান্ড লোকেশন। সো ওইটা আমাকে চেক করে নিতে হবে আমার প্রজেক্টের জন্য এরকম কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা। নেক্সট বিল্ডিং, যে এক্সিস্টিং যে বিল্ডিং আছে সেটা আমি দেখব, সেটাতে আমি কাজগুলো করতে পারবো কি পারবো না এটা চেক করব। আর যদি না পারি তাহলে হচ্ছে আমি প্রপোজড করব যে এক্সটেনশনের জন্য, বা ইন্টারনাল বিল্ডিং এর মধ্যেই কোনো ইন্টেরিয়র কোনো স্ট্রাকচার চেঞ্জ করতে হবে কিনা সেটা আমাকে আগে থেকে যাচাই করে নিতে হবে। এরপরে মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্টস। সো এইগুলা যা যা লাগবে সেইগুলো আছে কিনা সেগুলো দেখবো আমরা। এরপরে হচ্ছে ইনস্টলমেন্ট বা ইনস্টলেশন অফ মেশিনারিজ, বড় বড় মেশিনগুলা ইনস্টল করার জন্য
আমার কাছে ইনাফ অপারেটর আছে কিনা বা ট্রেন্ড অপারেটর আছে কিনা সেটা আমাকে খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে অপারেশন অফ মেশিনারিজ, যে আমি মেশিনারিজ গুলো ইনস্টল করার পর ওইগুলোকে আমি অপারেট করতে পারবো কিনা ঠিকভাবে সেটাও আমাকে চেক করতে হবে। এরপরে ইউটিলিটিস, যে আমার ইউটিলিটিস সুবিধাগুলো আমি পাচ্ছি কিনা, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, এইগুলা দেখবো। র ম্যাটেরিয়াল, সো র ম্যাটেরিয়ালের অ্যাভেলেবিলিটি চেক করতে হবে, কোয়ালিটি ইনশিওর করতে হবে। আর এমআরপি ওয়াইজ আমাকে হচ্ছে রাইট টাইমে রাইট ম্যাটেরিয়াল অ্যাট রাইট প্লেস রাখতে হবে। সো এমআরপিটা ইনশিওর করতে হবে। এরপরে হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। সো এইটা হচ্ছে নন ভ্যালু অ্যাডেড টাইম। সো আমার এই মেনটেনেন্স এবং রিপেয়ার করতে কত টাইম লাগছে সেটা ক্যালকুলেট করতে হবে। সো ওই ওয়াইজ আমাকে প্রজেক্টের টাইমটাকে মানে এস্টিমেট করতে হবে। আর মেনটেনেন্সের যে খরচ সেটাকেও আমার ক্যালকুলেট করতে হবে। এরপরে স্টোর অ্যান্ড স্পেয়ার্স, যে আমি স্টোরে আমার কতটুকু জায়গা আছে, স্টোরে আমি আমার যেই প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে রাখতে পারবো কি পারবো না, বা আমাকে স্পেয়ার পার্টস দিবে কি দিবে না সেইগুলো আগে থেকেই চিন্তা করে বা দেখে প্রজেক্ট নিব কি নিব না সেটা ডিসাইড করতে হবে। সবার শেষে যেটা, এরপরে হচ্ছে সেফটি মেজারমেন্ট। সো সেফটি যেই মানে ইকুইপমেন্টস গুলো আছে বা সেফটির যে রুল গুলো আছে সেই রুলস গুলো আমাকে ফলো করতে হবে। লাস্ট যেটা সেটা হচ্ছে যে ওয়েস্ট ডিসপোজাল, আমার ইটিপি প্ল্যান আমি করতে পারবো কিনা, করার মতো আমার স্পেস আছে কিনা, বাজেট আছে কিনা, এবং প্রসেস থেকে ইফ্লুয়েন্ট বর্জ্যগুলা আমি কিভাবে ইটিপিতে নিয়ে যাব সেইগুলা ঠিক করতে হবে। এই ছিল হচ্ছে আমাদের টেকনিক্যাল ফিজিবিলিটি টেস্ট। এরপরে আমরা চলে যাই ম্যানেজারিয়াল ফিজিবিলিটিতে। সো একজন ম্যানেজারের কাজ হলো সে তার প্রজেক্টকে ম্যানেজ করবে। সো প্রজেক্টকে ম্যানেজ করতে হলে তাকে তার আন্ডারে যারা কাজ করতেছে সেই মানুষগুলোকে কন্ট্রোল করতে হবে এবং মেশিনারিজ গুলাকে ঠিকভাবে অপারেট করতে হবে। এইগুলাকে ম্যানেজ করে তারপরে সে প্রজেক্টটাকে ঠিকভাবে ডেলিভারি করতে পারবে। সো তাকে দেখতে হবে যে যে অর্গানাইজেশন আছে সেটার স্ট্রাকচারটা তার সাথে মিলতেছে কিনা বা তার আইডিয়ার সাথে মিলে কিনা, অপারেশনাল সিস্টেমগুলা কি কি সেটা সম্পর্কে তার পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকতে হবে। এটাতে হচ্ছে আপনার যেটা হবে যে আমি মেশিনগুলা যে অপারেট করব সেই অপারেটিং সিস্টেমগুলা কিভাবে কাজ করতেছে সেটা আমাকে জানতে হবে। এরপরে ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টস অ্যান্ড কোয়ালিফিকেশনস। ম্যানেজার তো ম্যান পাওয়ারকে হ্যান্ডেল করবে, তো তার যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলা ফুলফিল হচ্ছে কিনা, সে যে টাইপের মানুষ চাচ্ছে ওই টাইপের মানুষ সে পাচ্ছে কিনা কাজ করার জন্য সেটা সে আগে দেখবে। এরপরে হচ্ছে আমাদের আছে ক্যাপাবিলিটিস অ্যান্ড বিল্ড আপস। দ্যাট মিনস ম্যানেজারের মধ্যে ক্যাপাবিলিটি থাকতে হবে সবাইকে একসাথে কমিউনিকেট করার, সবাইকে টিম ফর্ম করার। সো যদি সে টিম ফর্ম করতে পারে তাহলে হচ্ছে সে সাকসেসফুল হবে এবং প্রজেক্টটা সাকসেসফুলি রান করবে। সো ম্যানেজারের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে হয়, একটা হচ্ছে তার নলেজ এবং রিসোর্স। তো তার নলেজ দিয়ে রিসোর্স গুলাকে ইউটিলাইজ করে প্রজেক্ট ম্যানেজেবল কিনা সেটা দেখতে হবে। আরেকটা হচ্ছে অর্গানাইজেশন কালচার। তো অর্গানাইজেশনাল কালচারে হচ্ছে কালচারে কিভাবে আহ, প্রভাব ফেলে প্রজেক্টের উপর সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ফিজিবিলিটি। ফিনান্সিয়াল ফিজিবিলিটিতে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো ক্যালকুলেট করে দেখতে হবে যে আমার প্রফিট আসে কি আসে না। যদি প্রফিট আসে তাহলে আমি সেটাকে ফিজিবল বলবো, আর যদি প্রফিট না আসে তাহলে সেটাকে আমি ফিজিবল বলবো না। সো এইখানে যেটা হয় যে কস্ট রিলেটেড যত প্যারামিটার আছে সেইগুলাকে হচ্ছে দেখা হয়। যেমন অপারেটিং কস্ট হতে পারে, বা হচ্ছে প্ল্যান করতে হতে পারে, বা বাজেট রেডি করতে হতে পারে। সোর্সিং, আমি সোর্সিংটা কখন করব, টাইমিং অফ বাজেট এটাও গুরুত্বপূর্ণ। ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ফিনান্সিয়াল ভায়াবিলিটি। সো ফিনান্সিয়াল ভায়াবিলিটি মানে হচ্ছে ফিনান্সিয়ালি আমি হচ্ছে সাস্টেইন করতে পারবো কিনা। দ্যাট মিনস আমি প্রফিট যদি করতে পারি তাহলে আমি সাস্টেইন করতে পারবো, আমার কোম্পানি রান করবে, আমার প্রজেক্টটা সাকসেসফুল হবে। আর যদি আমি
ভায়াবিলিটি যদি না থাকে, যদি লস হয়, সেক্ষেত্রে আমার প্রজেক্টটা সাকসেসফুলি রান হবে না। সেন্সিটিভিটি অ্যানালাইসিস লাস্ট যে পয়েন্টটা আছে, সেন্সিটিভিটি অ্যানালাইসিস মানে আপনার হচ্ছে ওই যে সেন্স করার অ্যাবিলিটি। দ্যাট মিনস আপনার যদি প্রাইস আপ অ্যান্ড ডাউন করে, তাহলে আপনার প্রজেক্টের উপরে এটার প্রভাবটা কতটুকু, সেইগুলা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সে ধরেন যে প্রোডাক্টের দাম আপনি 2 টাকা বাড়াই দিচ্ছেন, তাহলে হচ্ছে আপনার ডিমান্ড কতটুকু কমলো বা কতটুকু কমতে পারে, বা উল্টাটাও হতে পারে যে আপনার প্রাইস কমাই দিয়েছেন, ডিমান্ড বেড়ে গেছে, বাড়তে পারে, কতটুকু বাড়বে, আদৌ এটা প্রফিটেবল হবে কিনা, সেইগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। মেন কথা, ফিনান্সিয়াল ফিজিবিলিটিতে আমি জাস্ট ক্যাশ রিলেটেড সব ডেটা নিয়ে অ্যানালাইসিস করব, ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। এরপরে হচ্ছে আমাদের ইকোনমিক্যাল ফিজিবিলিটি টেস্ট। সো ইকোনমিক্যাল ফিজিবিলিটি টেস্টে হচ্ছে আমরা দেখব যে সোশ্যাল বেনিফিট হচ্ছে কিনা এবং ইকোনমিক্যাল অ্যানালাইসিস গুলা কমপ্লিট করব। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে কাইন্ড যেটা থাকবে, কাইন্ড মানে অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, যে আমি কতটুকু বেনিফিটেড হচ্ছে আমার সোসাইটি আমার কাছ থেকে প্রজেক্টটা করে, সোশ্যাল যে রেসপন্সিবিলিটিস গুলো আছে সেইগুলো কতটুকু আমি ফুলফিল করতে পারতেছি, এইগুলাকে আমরা বলি কাইন্ড। সো এই কাইন্ডটাকে, এই অ্যাবস্ট্রাক্ট একটা টার্মটাকে আপনার ক্যাশে কনভার্ট করতে হবে। সো এটাই হচ্ছে এখানকার মেন বিষয়বস্তু। সো ক্যাশে কনভার্ট করে আমি দেখব যে আমার ইকোনমিক্যাল ফিজিবিলিটি আছে কি নাই। এরপরে হচ্ছে আমাদের সোশ্যাল ফিজিবিলিটি। সো আমি আমার প্রজেক্ট যেটা করতেছি সেটা আমার সোসাইটি অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বা সোশিও কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে চিন্তা করতে হবে যে আমার প্রজেক্টটা সোসাইটি অ্যাকসেপ্ট করবে কি করবে না। সো এটাই বলা হয়েছে এখানে। এরপরে হচ্ছে আপনার ইকোলজিক্যাল যে ইফেক্টস গুলো আছে, দ্যাট মিনস আমার ইনভাইরনমেন্টকে পলিউশন করবে কি করবে না সেটা আমাকে দেখতে হবে। আর যদি করেও থাকে, সেটা যেন অল্প পরিমাণে করে, এবং যেন সেটাকে রেকটিফাই করা যায় কিভাবে সেটা চিন্তা করতে হবে। আর যেমন ধরেন যে এই যে লোকাল যে বাসগুলো আছে, সেইগুলো তো সাধারণত জ্বালানিতে চলে। তো তারা কিন্তু হচ্ছে হিট ক্রিয়েট করতেছে, নয়েজ ক্রিয়েট করতেছে এবং এয়ার পলিউট করতেছে। সো এনভায়রনমেন্টের জন্য কিন্তু এটা ক্ষতিকর। কিন্তু তারপরেও কিন্তু তারা হচ্ছে পারমিশন পাচ্ছে রাস্তায় সেই গাড়িগুলা চালানোর জন্য। কারণ আপনাকে কনসিডার করতে হবে যে আপনার নিডটা কতটুকু। সো এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্রোডাক্টও বানাতে হবে আমাকে, আবার এটাও দেখতে হবে যে আমার নিড কতটুকু। সো যতটুকু মিনিমাইজ করা যায়, এনভায়রনমেন্টাল রিস্ককে যতটুকু মিনিমাইজ করা যায় সেটাই আমাকে চেষ্টা করতে হবে। সো এখানে একটা ট্রেড অফ আনতে হবে। সো যে কোনো প্রজেক্টে এই 6টা ফিজিবিলিটি চেক করে বা স্টাডি করে ডিসাইড করতে হয় যে আমি আদৌ প্রজেক্টটা করতে পারবো কি পারবো না। কোনো একটা ফিজিবিলিটি যদি ম্যাচ না করে, ফেইল যদি করে, তাহলে কিন্তু হচ্ছে আমি প্রজেক্ট অ্যাকসেপ্ট করব না। সো এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট অ্যাপ্রেইজাল। প্রজেক্ট করার আগে আমি এই 6টা প্রিরিকুইজিট ফুলফিল করতেছি কিনা সেটা আমি চেক করে নিই। এরপরে আমরা চলে যাব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। দ্যাট মিনস ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোর মাধ্যমে আমি প্রফিট করতে পারবো কি পারবো না, এই রিলেটেড কিছু আমরা ম্যাথ দেখব। এখন আমরা দেখব যে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াগুলো কি কি এবং ক্যাশ ইনফ্লো আউটফ্লোর উপর ডিপেন্ড করে আমরা প্রফিট বের করব। ফার্স্টে যদি আমরা আসি যে টাইম ভ্যালু অফ মানি। সো টাইম ভ্যালু অফ মানি হচ্ছে যে আমার সময় যাওয়ার সাথে সাথে মানি ভ্যালু কমতে থাকে। ফর এক্সাম্পল, আজকের 1 লাখ টাকায় আমরা যে প্রোডাক্টগুলো কিনতে পারবো, আজ থেকে 20 বছর আগের কথা যদি চিন্তা করি, তখনকার 1 লাখ টাকার মূল্য অনেক বেশি ছিল। হয়তোবা তখন আমরা আরো বেশি পরিমাণ বস্তু বা প্রোডাক্ট কিনতে পারতাম। সো সময় যাওয়ার সাথে সাথে
মানে ভ্যালু অফ মানি কমতে থাকে। যেমন আগে হচ্ছে আমরা যখন চাল ডাল কিনতাম, সে চাল যখন কিনতাম 2000 বা 2001 সালের দিকে যদি কথা বলি, তখন হয়তো বা আমরা 20 টাকা 25 টাকা কেজিতে চাল কিনতাম। আর এখন ওই জাতেরই চাল হয়তোবা 50 বা 55 টাকা পার কেজি পড়তেছে। সো তাহলে দেখেন যে আমাদের যে টাইম ভ্যালু অফ মানির কথা বললাম, সেটা সময় যাওয়ার সাথে সাথে কমতে থাকে। তাহলে এখন কি করতে হবে, যে আমাকে ইকুইভ্যালেন্ট একটা সিস্টেম দাঁড় করাতে হবে, যে ফিউচার মানিকে প্রেজেন্ট মানিতে মানির সাথে একটা কানেক্টেড মানে কানেকশন করতে হবে, যে কোন রেটে আমার মানির ভ্যালুটা কমতেছে, সেটা যদি আমি জানতে পারি, তাহলে হচ্ছে আমি প্রেজেন্ট ভ্যালুগুলোকে ফিউচার ভ্যালুতে কনভার্ট করতে পারবো। সে আজকের 100 টাকা 5 বছর পর কত টাকায় কনভার্ট হবে, সেটা আমরা বের করতে পারবো। আবার উল্টাটাও বের করতে পারি, আগামী 5 বছরের 200 টাকা বর্তমান বাজারে তার মূল্য কত হবে, সেটাও আমরা বের করতে পারি। এটার জন্য আমাদেরকে ওই ইন্টারেস্ট রেটটা জানতে হবে, যে কোন রেটে আমার ভ্যালুটা কমতেছে। তাহলে এখানে যদি আমরা আসি, আমাদের দুইটা ফর্মুলা আছে। আমরা ফিউচার ভ্যালুকে এফ বলে থাকি। এফ ইজ ইকুয়ালস টু পি মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই। আই মানে হচ্ছে আমার ইন্টারেস্ট রেট, দ্যাট মিনস কোন রেটে আমার ভ্যালুটা হচ্ছে ডেটোরিয়েট করতেছে সেটার মান, আর টু দি পাওয়ার এন। এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, এটাকে সাধারণত ইয়ারে প্রকাশ করা হয়। তো কত ইয়ার পর্যন্ত আমি ফিউচার ভ্যালুটা বের করতে চাচ্ছি, সেটা এখানে মিন করতেছে। আর আয়ের ভ্যালুটা হচ্ছে আমার ইন্টারেস্ট রেট। তো এটাকে আমাদের পয়েন্ট আকারে, 90% যদি হয়, তাহলে এটাকে আমার পয়েন্ট আকারে রিপ্রেজেন্ট করতে হবে এখানে। তো 90% হলে আমাকে লিখতে হবে 0.9। এইভাবে এখানে আমার ভ্যালুটা বসাতে হবে। বসালে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য ফিউচার মানি ভ্যালুটা পেয়ে যাব। আর যদি সিম্পল ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে এরকম, 1 প্লাস আই এন। এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্টের জন্য। সো এইভাবে আমরা প্রেজেন্ট ভ্যালুকে ফিউচার ভ্যালুতে কনভার্ট করে নিতে পারি। আবার প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুকেও প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিতে পারি। যেমন এখান থেকে লিখতে পারি পি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখন বিষয়টা হলো, ইউজুয়ালি এফ এর ভ্যালু পি এর ভ্যালুর থেকে বেশি হয়, কেননা সময় বাড়ার সাথে সাথে মানির ভ্যালু কমতে থাকে। যদি এফ এবং পি এর ভ্যালু সমান হয়, তাহলে আমরা বুঝবো যে মানির ভ্যালু কোনো চেঞ্জ হয়নি। আর যদি পি এর ভ্যালু বেশি হয়, এফ এর ভ্যালু কম হয়, তাহলে হচ্ছে আমার আই এর ভ্যালু হতে হবে নেগেটিভ, যেটা ইম্পসিবল। কারণ কখনোই আমার মানির ভ্যালু বাড়ে না, সবসময় মানির ভ্যালু কমে অথবা আনচেঞ্জড অবস্থায় থাকে। আর এর পরের যে টার্মটা আছে আমাদের, সেটা হচ্ছে যে ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো দ্বারা বোঝানো হচ্ছে যে আমার কাছে মানে প্রফিট হিসাবে কোন কোন টাকাগুলো আসতেছে, দ্যাট মিনস আমার কাছে রেভিনিউ হিসাবে আমার অর্গানাইজেশনের কাছে কত টাকা আমি পাচ্ছি। আর ক্যাশ আউটফ্লো মানে আমি কত টাকা খরচ করতেছি। ক্যাশ ইনফ্লোটাকে আমরা দেখাই হচ্ছে উপরের দিকে অ্যারো দিয়ে, এটাও এইগুলো হচ্ছে আমার ধরা দেখা যাচ্ছে যে ক্যাশ ইনফ্লো, বিভিন্ন ইয়ারের ইনফ্লো। আর ক্যাশ আউটফ্লোটা হচ্ছে আমরা নিচের দিকে দেখাই। সো এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো, আর এটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। উপরের দিকে যেগুলা, সেইগুলো হচ্ছে আমার লাভ হচ্ছে বা আমি টাকা পাচ্ছি, অর্গানাইজেশন টাকা পাচ্ছে। আর যেটা ক্যাশ আউটফ্লো, সেটাতে হচ্ছে আমার টাকা চলে যাচ্ছে, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট গুলো। সো আমরা যখন প্রজেক্ট করব, প্রজেক্টের ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করব, তখন আমরা যেটা করি, যে এটা তো আমাদের বর্তমান ইয়ার, হয়তো বা 0 ইয়ার, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু।
সো প্রত্যেকটা ফিউচার ভ্যালুকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিই। কনভার্ট করে নিয়ে আমরা দেখি যে আমার ক্যাশ ইনফ্লো বেশি নাকি ক্যাশ আউটফ্লো বেশি প্রেজেন্ট ভ্যালুতে। যদি আমার ক্যাশ ইনফ্লো বেশি হয় তাহলে আমি প্রজেক্ট করব, আর যদি ক্যাশ আউটফ্লো বেশি হয় তাহলে আমি প্রজেক্ট করব না, কারণ সেক্ষেত্রে আমার লস বেশি হচ্ছে। দ্যাট মিনস আমি ইনভেস্ট বেশি করতেছি, ইনকাম আমার কম হচ্ছে। এইগুলা ইন জেনারেল কেস। এছাড়াও অনেক এক্সট্রিম কেস আছে, আমরা সামনে যখন কিছু এক্সাম্পল দেখব তখন সেইগুলা নিয়ে একটু আলোচনা করব। সো নেট প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে যে আমার সবগুলা ফিউচার ভ্যালুকে বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে তারপরে হচ্ছে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোর সাম করতে হবে। এটা হচ্ছে আমাদের ক্যাশ আউটফ্লো। সে ফার্স্ট ইয়ারে আমরা 1,00,000 টাকা ইনভেস্ট করলাম। একদম ফার্স্ট ইয়ার শেষে আমি 30,000 টাকা পাইলাম। সেকেন্ড ইয়ার শেষে আমি 35,000 টাকা পাইছি। থার্ড ইয়ার শেষে 40, এবং ফাইনালি ফোর্থ ইয়ার শেষে আমি 45,000 টাকা ইনকাম করেছি। সো এই উপরের অ্যারোগুলো হচ্ছে আমার ক্যাশ ইনফ্লো, আর নিচের অ্যারোগুলো হচ্ছে আমার ক্যাশ আউটফ্লো। সো এখন আমি যদি নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে যেটা করতে পারি, যে প্রতি ইয়ার শেষে আমার প্রেজেন্ট ভ্যালুতে প্রত্যেকটা ফিউচার ভ্যালুকে আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নেব। সো সে দেখেন এখানে 30,000 টাকা ছিল ক্যাশ ফ্লোতে। সো সেটাকে যদি আমি 10% রেটে ধরলাম, যে আর এর ভ্যালু হচ্ছে আমার 10%। সো 10% রেটে আমি ফর্মুলাতে আই দিয়েছিলাম, এটাকে আরও বলা যেতে পারে, এটা হচ্ছে আমার ওই যে ইন্টারেস্ট রেট। তো 10% রেটে আমার প্রেজেন্ট ভ্যালু কত হবে সেটা আমি বের করলাম। দ্যাট মিনস 1 বছর পরে 30,000, বর্তমান বাজারে সেটার মূল্য হচ্ছে 27,273 টাকা। সো এইভাবে আমরা প্রত্যেকটা ফিউচার ভ্যালুকে এই ফর্মুলার মাধ্যমে আপনার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলাম। দ্যাট মিনস ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর, আর মানে হচ্ছে 0.1, দ্যাট মিনস 1.1 টু দি পাওয়ার টি। টি মানে হচ্ছে কোন ইয়ারে আমি বের করতেছি সেটা। এই 1 নম্বর ইয়ারের জন্য টি হচ্ছে 1, 2 নম্বর ইয়ারের জন্য টি হচ্ছে 2, এভাবে 3, 4 নম্বরের জন্য যথাক্রমে 3 এবং 4। তো আমি যদি একটু খেয়াল করি, এটার জন্য আপনার ফর্মুলাটা হবে হচ্ছে এরকম: প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু 1 1 নম্বর ইয়ার শেষে, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার ফিউচার ভ্যালু হচ্ছে আমার 30K, তো 30,000 ডিভাইডেড বাই 1 প্লাস, যেহেতু 10% ইন্টারেস্ট রেট দ্যাটস ওয়াই 0.1 হোল টু দি পাওয়ার, এটা যেহেতু 1 নম্বর ইয়ারে তাহলে টি এর ভ্যালু হবে 1। সো এটা ক্যালকুলেট করলে আমার ভ্যালুটা আসবে হচ্ছে এটা। আর এরপরে যদি আমরা এটার জন্য বের করতে চাই তাহলে এটা হবে হচ্ছে আপনার পি ভি টু ইকুয়ালস টু, এটার হচ্ছে ফিউচার ভ্যালু হচ্ছে 35,000, তো 35,000, আর নিচে হচ্ছে আপনার 1 প্লাস আর হচ্ছে আমার 0.1 টু দি পাওয়ার, যেহেতু সেকেন্ড ইয়ার সেকেন্ড দ্যাটস ওয়াই এখানে টি এর ভ্যালু হবে 2। সো এটাকে ক্যালকুলেট করলে আমরা ভ্যালুটা পাবো হচ্ছে এটা। সো এইভাবে আমরা পর্যায়ক্রমে বাকিগুলো ক্যালকুলেট করতে পারি। এরপরে যেটা করলাম, যে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমার ক্যাশ আউটফ্লো যেটা ছিল সেটাকে আমরা মাইনাস দিয়ে লিখবো, তো মাইনাস দিয়েছি। আর বাকি যেগুলো ইনফ্লো সেইগুলোকে আমরা প্লাস দিয়েছি। সো প্লাস এবং মাইনাস সাম আপ করে আমি পেয়েছি হচ্ছে এই ভ্যালু। তাহলে এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার আমি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি এটা। আর যদি আমি নেট প্রেজেন্ট ভ্যালু কনসিডার না করতাম তাহলে দেখেন আমি 50,000 টাকা পাইতাম, তো শুধুমাত্র যে ক্যাশ ইনফ্লো আউটফ্লো যোগ বিয়োগ করে। তাহলে দেখেন ডিফারেন্সটা বুঝতে পেরেছেন, এখানে 50,000 টাকা কিন্তু এখানে হচ্ছে আমার অলমোস্ট 17,000 টাকা। তাহলে দেখেন আমি যদি এই ইন্টারেস্ট রেট মানে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি যদি কনসিডার না করতাম তাহলে আমি আপাত দৃষ্টিতে বুঝতাম যে আমি 50,000 টাকা প্রফিট করতেছি। যদি আমি টাইম ভ্যালু অফ মানি কনসিডার করি তাহলে আমি বুঝতে পারতেছি যে বর্তমান বাজারে আমি 17,000 টাকা লাভ করতেছি।
সো এটাই নেট প্রেজেন্ট ভ্যালুর সাথে আপনার নন নেট প্রেজেন্ট ভ্যালুর ডিফারেন্স। তো অনেক সময় কোশ্চেনে আপনাদের নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলা হয়, তো এইভাবে আপনাদেরকে ক্যালকুলেট করে প্রত্যেকটা ক্যালকুলেশন দেখাতে হবে এবং বের করতে হবে। তো এরপরে যদি আমরা যাই পেব্যাক পিরিয়ডে, যদি যাই পেব্যাক পিরিয়ড হচ্ছে আপনার, আমি যে ফার্স্টে ইনিশিয়ালি ইনভেস্ট করতেছি এই ইনভেস্টমেন্টটা আমার কত দিনে উঠে আসবে, কত দিনে আমি প্রফিট করা শুরু করব। এই যে আমি পে করলাম ফার্স্টে ইনিশিয়ালি ইনভেস্ট করে, ওই পেমেন্টটা আমি কত দিনে ব্যাক পাবো, কত ইয়ার পর আমি ওই পেমেন্টটা ব্যাক পাবো, এটাই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। সো পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমরা কখনোই আয়কে কনসিডার করি না, আয় বা আর যে ইন্টারেস্ট রেট সেটাকে কনসিডার করি না। কেন? পেব্যাক পিরিয়ড হচ্ছে আমি 1 লক্ষ টাকা এখন ইনভেস্ট করছি, আমি দেখবো এই 1 লক্ষ টাকা আমি কত বছর পর উঠাতে পারতেছি। সো এখানে দেখেন যে আমার 1 লাখ টাকা আমি এখানে দিয়েছি, প্রথম বছর আমি 30,000 টাকা পাইছি, তাহলে এখন আমার নেট ব্যালেন্স 70,000, মানে আমি 70,000 লসে আছি। তারপরের বছরে 35,000 পেয়েছি, তাহলে আমার নেট লস হচ্ছে 35,000। তারপরের বছরে এসে আমি 40,000 পেয়েছি, তাহলে এখন আমি বুঝতে পারতেছি যে আমি 5,000 টাকা লাভ করলাম। তাহলে দেখেন 3 ইয়ার মিলে আমি 1,05,000 টাকা উঠাতে পারছি, প্রথম ইয়ারে আমি হচ্ছে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম। So, সেই হিসাবে হচ্ছে আমার পে ব্যাক পিরিয়ড বা রিটার্ন পিরিয়ড থার্ড ইয়ার আমি বলতে পারি, এন্ড অফ দ্য থার্ড ইয়ার। সো পে ব্যাক পিরিয়ড হচ্ছে থার্ড ইয়ার। এটার ক্যালকুলেশন খুবই সহজ, জাস্ট যোগ বিয়োগ করে ব্যালেন্স আমার কখন পজিটিভ হচ্ছে সেটা বের করতে পারলেই হয়ে যাবে। এটা কিন্তু হচ্ছে কিউমুলেটিভ ব্যালেন্স। দেখেন এটা এখানে আসলো, তবে এটার সাথে এটা যোগ করলে, মানে এটার সাথে এটা যোগ করলে যে ভ্যালুটা থাকবে সেটা এখানে, আবার এটার সাথে এটা যোগ করলে যেটা থাকবে সেটা এখানে, আবার এটার সাথে এটা যোগ করলে যেটা থাকবে সেটা এখানে। তো এইভাবে হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করতে হয়। যখনই ভ্যালুটা পজিটিভ চলে আসবে তখনই আমি বুঝে ফেলবো যে ওই ইয়ারেই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ডটা আমি পাবো, দ্যাট মিনস ওই ইয়ার থেকে আমি হচ্ছে প্রফিট করা শুরু করব। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে পেব্যাক পিরিয়ড ইউজ করতেছি এখানে কিন্তু হচ্ছে আমি ফিউচার মানে হচ্ছে টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করতেছি না। তাহলে কিন্তু এই ইনফরমেশন যেটা আমি পাচ্ছি সেটা কিন্তু আমাকে মিসলিড করতে পারে বা মিসগাইড করতে পারে। কেননা আমি বলতেছি যে থার্ড ইয়ার পরে আমি হচ্ছে 5,000 টাকা লাভ করব। সত্যি কি আমি থার্ড ইয়ার পরে গিয়ে 5,000 টাকা লাভ করব বর্তমান বাজারে? অবশ্যই না, কারণ আমি টাইম যে ডিকে করতে, মানে টাইমের সাথে যে মানির ভ্যালুটা ডিকে করতেছে সেটাকে কনসিডার করিনি। সো এটা হচ্ছে পেব্যাক পিরিয়ড দিয়ে ক্যালকুলেট করার একটা বড় প্রবলেম। যেহেতু এরা ইন্টারেস্ট রেটকে ধরে না, এটা একটা মেজর প্রবলেম যে পেব্যাক পিরিয়ড আমাদেরকে মিসগাইড করতে পারে। তো এখন আমরা কি করব, যে আমরা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করব। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডে আমরা ইন্টারেস্ট রেট যেটা আছে সেটাকে ক্যালকুলেট করি বা সেটাকে কনসিডার করি। তাই জন্য এই বিষয়টাকে রেকটিফাই করার জন্য আমরা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ইউজ করে থাকি। এখন কোশ্চিনটা হলো এটা কিভাবে ক্যালকুলেট করব। তো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে দেখেন আমার প্রেজেন্ট ভ্যালুতে সবগুলোকে কনভার্ট করতে হবে। সো ইয়ার 1 শেষে আমি এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলাম, 30K কে মানে 30,000 কে আমরা যদি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি এটা আসে। এই প্রেজেন্ট ভ্যালুগুলার ব্যালেন্স আমরা করব, দ্যাট মিন্স কিউমুলেটিভ সাম আমরা বের করব। সো কিউমুলেটিভ সাম বের করলে দেখেন এন্ড অফ দ্য ব্যালেন্স আমি পাবো নেট প্রেজেন্ট ভ্যালু। আর যখন এই ভ্যালুটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে ব্যালেন্স, ওই ইয়ারটাই হবে হচ্ছে আমার ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। তাহলে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডে আমরা যেটা করি যে প্রত্যেকটা ক্যাশ ফ্লোর প্রত্যেকটা এলিমেন্টসকে আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার পর ব্যালেন্সিং করি, এবং ব্যালেন্সিং করে দেখি যে আমি কোন ইয়ারে আমার ব্যালেন্সটা পজিটিভ হচ্ছে। যে ইয়ারে পজিটিভ হবে সেই ইয়ারে আমি হচ্ছে লাভ করা শুরু করছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্থ ইয়ার হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। কিন্তু পেব্যাক পিরিয়ড ছিল হচ্ছে আমার থার্ড ইয়ার, আগের স্লাইডে আমরা দেখেছি। তাহলে এই দুটা কিন্তু ডিফারেন্স, মানে দুটা কিন্তু আহ, আলাদা দুইটা ইনফরমেশন দিচ্ছে। কোন ইনফরমেশনটা কারেক্ট? অবশ্যই ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ইনফরমেশনটা কারেক্ট। কেননা
আপনি এইখানে টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করছেন। তাহলে কেন আমরা পে ব্যাক পিরিয়ড ইউজ করি বা ক্যালকুলেট করি, যেহেতু ওটা ভুল তারপরেও কেন ক্যালকুলেট করতেছি? এইখানে হচ্ছে একটা টেকনিক, প্রজেক্ট ম্যানেজার হিসাবে আপনাকে এই টেকনিকটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যখন টপ ম্যানেজমেন্টের কাছ থেকে প্রোডাক্টটা নিবেন, বা তখন হচ্ছে আপনি যে ক্যালকুলেশনটা দেখাবেন সেটা হচ্ছে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ডের ক্যালকুলেশনটা দেখাবেন। কিন্তু যখন হচ্ছে আপনি কাস্টমারের কাছে যাবেন, কাস্টমারকে মানে প্রজেক্ট রিলেটেড তথ্য দিবেন, তখন হচ্ছে পে ব্যাক পিরিয়ডটা দেখাতে হবে। কেননা কাস্টমারকে যদি আপনি বোঝাতে পারেন যে, মানে ইনভেস্টর যারা, তাদেরকে যদি আপনি বোঝাতে পারেন যে আপনার টাকাটা খুব দ্রুত উঠে আসবে, তাহলে কিন্তু তারা টাকাটা ইনভেস্ট করবে। আদারওয়াইজ তারা টাকাটা ইনভেস্ট করতে চাইবে না। আর ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ডটা হচ্ছে আপনি টপ ম্যানেজমেন্টকে দেখাবেন, কেননা আপনি টপ ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করতেছেন। সো তাদেরকে অ্যাকচুয়াল রিজনটা দেখাবেন, অ্যাকচুয়াল কস্টটা দেখাবেন, সো তারা আপনাকে যেন ভুল না বুঝে। কিন্তু কাস্টমারকে আপনি হচ্ছে, কাস্টমার বা ইনভেস্টর যারা থাকবে তাদেরকে যদি আপনি পে ব্যাক পিরিয়ডের হিসাব বুঝাই টাকাটা নিয়ে আসতে পারেন, তাহলে তো আপনি প্রজেক্ট করতে পারবেন। সো প্রজেক্ট করার পর তারপরে এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারে আপনি তাদেরকে টাকাটা দিয়ে দিলেন, যে ইয়ারে হোক সেই ইয়ারে আপনি টাকাটা দিলেন। সো প্রজেক্ট নিয়ে আসার ক্ষেত্রে আমরা পে ব্যাক পিরিয়ড ইউজ করে কনভিন্স করে প্রজেক্ট নিয়ে আসবো। আর প্রজেক্টটা যখন করব তখন ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড হিসাব করে টপ ম্যানেজমেন্টকে বুঝাবো। অ্যাকচুয়াল হিসাব থাকবে অর্গানাইজেশনের ভেতরে, অর্গানাইজেশনের বাইরে যেভাবে কনভিন্স করা পসিবল সেভাবে আমাকে কনভিন্স করে নিয়ে আসতে হবে। ওইটাও কিন্তু হচ্ছে একটা ক্যালকুলেশন। সে যখন নেট সার্চ করে দেখবে যে তাকে আপনি সঠিকভাবে বুঝাইছেন কিনা, সে কিন্তু ঠিকই বুঝতে পারবে, কারণ নেটে হচ্ছে পে ব্যাক পিরিয়ড ওইভাবেই বের করা আছে। তো সে বুঝবে যে হ্যাঁ, আমার পে ব্যাক পিরিয়ড থার্ড ইয়ারে আমি যেহেতু পেয়ে যাবো, তাহলে আমি ইনভেস্ট করি। সো এখানে হচ্ছে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নেব। আর ব্যালেন্সে আপনার ধরেন যে এখানে হচ্ছে -1 এসেছে, তারপরেরটাতে ধরেন প্লাস এসেছে, তাহলে -1 তো খুবই মানে ছোট ভ্যালু। তাহলে আপনি বলতে পারেন যে থার্ড ইয়ার শেষে তো স্যার আমরা হচ্ছে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড পেয়ে যাচ্ছি অলমোস্ট, বা থার্ড ইয়ারের পরপরই। কিন্তু যত কিছুই হোক না কেন, পজিটিভ ভ্যালু যখন আসবে সেই ইয়ারের এন্ডে আপনাকে বলতে হবে যে সেটা হচ্ছে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। এরপরে যদি আমরা চলে যাই যে ইন্টারনাল রেট অফ রিটার্ন, এই টার্মটাতে, এই টার্মটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু দুইটা ইন্ডেক্স সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে প্রফিটেবল ইন্ডেক্স, যেটাকে আমরা বলি পিআই, প্রফিটেবল ইন্ডেক্স। এটা সাধারণত আমরা ফিনান্সিয়াল প্রজেক্টগুলোর ক্ষেত্রে এই ইন্ডেক্সটা বের করব। রিমেম্বার, আমি এই চ্যাপ্টারের বা এই লেকচারের শুরুর দিকে বলেছিলাম ফিনান্সিয়াল প্রজেক্ট এবং ইকোনমিক্যাল প্রজেক্টের মধ্যে পার্থক্য। ফিনান্সিয়াল প্রজেক্ট সেইগুলাই যেটা শুধুমাত্র টাকা নিয়ে ডিল করে, আর ইকোনমিক্যাল প্রজেক্ট সেইগুলাই যেটা হচ্ছে টাকা, ক্যাশ এবং কাইন্ড, দ্যাট মিনস সোশ্যাল বেনিফিট, এই দুটাকে কনসিডার করে তারা তাদের প্রফিটটা ক্যালকুলেট করে। সো এটা আমরা হচ্ছে শুধুমাত্র ফিনান্সিয়াল প্রজেক্টের জন্য প্রফিটেবল ইন্ডেক্স বের করে থাকি, নট ফর ইকোনমিক্যাল প্রজেক্ট। সো পিআই ইকুয়ালস টু ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই ক্যাশ আউটফ্লো। তো ক্যাশ ইনফ্লোর সাথে আমি ক্যাশ আউটফ্লো ডিভাইড করলে যে ইন্ডেক্সটা পাবো সেটা হচ্ছে আমার পিআই ইন্ডেক্স। সো এখানে টোটাল ক্যাশ ইনফ্লো কত? আমাদের আগের এক্সাম্পলে ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। তো সরি, ওটা ছিল আউটফ্লো। ইনফ্লো হচ্ছে আমার ছিল 1,16,000 টাকা। মানে ওই যে নেট প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলে 1,17,000 হয় অ্যাকচুয়ালি। নেট প্রেজেন্ট ভ্যালুতে এটা কনভার্ট করে লিখতে হবে যে 1,17,000 টাকা, আর হচ্ছে ক্যাশ ইনফ্লো ছিল হচ্ছে আপনার 1 লাখ টাকা, মানে ক্যাশ আউটফ্লো, সরি। সো ক্যাশ আউটফ্লো ছিল হচ্ছে আপনার 1 লক্ষ টাকা, আর ক্যাশ ইনফ্লো এসেছিল হচ্ছে আপনার 1,17,000 টাকা, অলমোস্ট 16,000 সামথিং এসেছিল, 900 সামথিং। তো ওটাকে আমি 17,000 লিখতেছি অ্যাপ্রক্সিমেট। সো 1,17,000 ডিভাইডেড বাই 1 লাখ। সো এটা করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে হচ্ছে আমার প্রফিটেবল ইন্ডেক্স
আর প্রফিটেবল ইন্ডেক্স যখন আমার 1 বা 1 এর থেকে বেশি হবে তখন হচ্ছে আমি প্রজেক্টটা করব, আদারওয়াইজ আমি প্রজেক্টটা করব না। কারণ 1 বা 1 এর থেকে বেশি হওয়া মানে হচ্ছে আপনার ইনফ্লোটা বেশি, আউটফ্লোটা কম। এবং প্রফিটেবল ইন্ডেক্স বের করার সময় অবশ্যই সবগুলা ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিয়ে তারপরেই বের করতে হবে। এটা মূলত প্রাইভেট প্রজেক্টগুলোর জন্য আমরা প্রফিটেবল ইন্ডেক্স বের করে থাকি, কারণ প্রাইভেট প্রজেক্টের মেন উদ্দেশ্যই হচ্ছে প্রফিট করা। এরপরে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যে বিসি রেশিও, বেনিফিশিয়ারি কস্ট রেশিও। এটা হচ্ছে আপনার বেনিফিটটা দেখে, বেনিফিশিয়াল কস্ট রেশিও, বিসি রেশিও। এটা যেটা করে সেটা হচ্ছে যে আপনার ক্যাশ ইনফ্লোর সাথে আপনার কাইন্ড বা সোশ্যাল যে বেনিফিট, অ্যাবস্ট্রাক্ট যে টার্মগুলো আছে সেইগুলোকেও ক্যাশে কনভার্ট করে। ঠিক আছে, দ্যাট মিনস কাইন্ড ক্যাশ বলতে পারি। সো এইগুলাকে ক্যাশে কনভার্ট করতে হয়। এটা বিভিন্ন ওয়েতে করা যায়, বিভিন্ন সিস্টেম আছে। ওই সিস্টেমে এটাকে হচ্ছে আপনার কাইন্ড ক্যাশে কনভার্ট করে নিতে হবে এবং সবার নিচে থাকবে হচ্ছে সিও। তো বিসি রেশিও সাধারণত গভর্নমেন্ট প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল, কেননা গভর্নমেন্টের হচ্ছে আপনার প্রজেক্ট করার সময় শুধু প্রফিট দেখলেই চলে না, প্রফিটের সাথে আমার সোশ্যাল বেনিফিট কতটুকু হচ্ছে সেটাও দেখতে হয়। তো এই জন্য এই ধরনের রেশিও বা ইন্ডেক্স আমরা সাধারণত আমরা গভর্নমেন্ট প্রজেক্টগুলোর জন্য ইউজ করে থাকি। ওকে, এখন আমরা হচ্ছে আইআরআর এ চলে আসি। আইআরআর মানে হচ্ছে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন। দ্যাট মিনস আপনি যে ইনভেস্টমেন্ট করতেছেন সেই সমতুল্য টাকা আপনি কত রেটে তুলে আনতে পারবেন সেটাকে মিন করতেছে। দ্যাট মিনস আপনার যে প্রেজেন্ট ভ্যালু আছে, প্রেজেন্ট ভ্যালু ছিল আমাদের 1 লক্ষ টাকা। তো প্রেজেন্ট ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে আমার 1 লক্ষ টাকা। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লক্ষ। তো এই 1 লক্ষ টাকা আমি কত রেটে 4 বছর পর, আমাদের প্রজেক্টটা 4 বছরের জন্য ছিল, দ্যাটস ওয়াই 4 বছর পর আমি এক্স্যাক্টলি এই টাকাটা তুলে নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন, টোটাল প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু টোটাল ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস ক্যাশ ইনফ্লোতে আমরা যে প্রেজেন্ট ভ্যালুগুলো, আমরা যে ইনফ্লো গুলা পাচ্ছি সেই ইনফ্লো গুলাকে আমি টোটাল প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, মানে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে সাম আপ করব, করে এটা কোন সময় মানে কোন রেটে আমার টোটাল ইনভেস্টমেন্টের সমান হবে সেটা আমরা ক্যালকুলেট করব। সো দেখেন, আমি যদি একটু দেখাই যে আমার ফার্স্ট ইয়ার শেষে আমি 30,000 টাকা পাচ্ছিলাম, তাই না? 30,000 টাকাকে আমি হচ্ছে 1 + r লিখলাম, দ্যাট মিনস এটা এখন প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট হলো। আর এর যে ভ্যালু রেট, এই রেটটা আমাকে বের করতে হবে। তো 2 বছর পর 1 + r হোল স্কোয়ার, 3 বছর পর 40,000 ডিভাইডেড বাই 1 + r হোল কিউব। এভাবে 4 নম্বর ইয়ার, যেহেতু আমার প্রজেক্টটা 4 বছর পর্যন্ত ছিল, 4 বছর পর্যন্ত আমি ক্যাশ ইনফ্লো পেয়েছি, তো প্রত্যেকটা ক্যাশ ইনফ্লোকে আমি একটা রেটের এগেনস্টে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করেছি। আর টোটাল ইনভেস্টমেন্ট বা টোটাল প্রেজেন্ট ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে আমার 1 লক্ষ টাকা। সো এই যে এই ইকুয়েশন থেকে আমি যে আর এর যে ভ্যালুটা পাবো সেটা হবে হচ্ছে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন দ্বারা মানে আমি বুঝতে পারি যে আমার টাইম ভ্যালু অফ মানির যে ইন্টারেস্ট রেট, যে আমার যে কমতেছে ভ্যালুটা, তো সেটা কত রেটে কমলে মানে একটা প্রফিট আমি গেইন করতে পারবো। সো এটা হচ্ছে একটা বাউন্ডারি পয়েন্ট। আইআরআর হচ্ছে একটা বাউন্ডারি পয়েন্ট। সো এই বাউন্ডারিটা যদি কম হয় মানির দিকের রেট, তাহলে হচ্ছে আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। আর যদি বেশি হয় তাহলে হচ্ছে আমি অ্যাকসেপ্ট করব না, কারণ বেশি হলে আমার লস হয়ে যাবে। আচ্ছা, একটু সহজভাবে যদি আমি বলি, সে এইখান থেকে আমি এই আইআরআর এর ভ্যালু পাইলাম হচ্ছে 15%। 15%, ঠিক আছে? তার মানে 15% রেট যদি হয় তাহলে হচ্ছে আমি
আপনার এই 1 লক্ষ টাকাটা 5 বছর পরই এক্স্যাক্টলি তুলে আনতে পারবো। ভেরি গুড। আপনার ব্যাংক বলল যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট মানে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, সেটা সেটাকে আমরা আর আই বলে থাকি। আচ্ছা, আর বলি। আর আর ইকুয়ালস টু, আমি ধরলাম দুইটা কেস, ফার্স্ট কেসে হচ্ছে 10%, আর সেকেন্ড কেস যেটা সেটা হচ্ছে আর হচ্ছে 20%। আর 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 তো একটা প্রজেক্টের জন্য সেমই হবে। সো আইআরআর হচ্ছে আমার সেম দুটার ক্ষেত্রেই, যে 15%। বাট আর এর ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার আইআরআর এর থেকে বেশি আর একটা আইআরআর এর থেকে কম। তো এখন আমরা দেখবো চেক করে যে দুইটার মধ্যে আমরা কোনটাতে প্রফিট করতে পারি, কোনটাতে আমার নেট প্রেজেন্ট ভ্যালু বেশি আসবে। সে আমি 1 বছরের জন্য প্রজেক্টটাকে হ্যান্ড ওভার করছি। সো 1 বছরের জন্য ধরেন যে প্রেজেন্ট ভ্যালু পি এর ভ্যালু ধরলাম যে আমি 100 টাকা। তাহলে আমি ফিউচার ভ্যালু 1 বছর পর কত টাকা পাবো? 10 ইন্টু, আচ্ছা 100 টাকা ধরি, ঠিক আছে। 100, 10 ইন্টু 1 প্লাস 0.1 হোল টু দি পাওয়ার 1। সো আমি পাচ্ছি এখানে 110 টাকা। আর এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি? আচ্ছা, এখানে একটু ভুল গেছে, আমাদের তো ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রেজেন্ট ভ্যালু না ধরে আমরা ফিউচার ভ্যালুটাকে ধরে নিই। ফিউচার ভ্যালুটাকে আমরা যদি ধরে নিই, যে আমার ফিউচার ভ্যালু তো ফিক্সড, কারণ হচ্ছে আমি যে এই যে এগুলা তো ফিউচার ভ্যালু, এগুলা তো আমি পাবো প্রজেক্ট থেকে। তো এগুলাকেই তো হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে, আর প্রেজেন্ট ভ্যালুটা ডিপেন্ড করে আর এর উপর। তো ফিউচার ভ্যালু তো ফিক্স, তো ফিউচার ভ্যালু আমি ধরলাম হচ্ছে 100 টাকা। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু কত আসবে? 100 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 1, যে 1 প্লাস 1 টু দি পাওয়ার n। সো এটা ক্যালকুলেট করতে হবে। আর এরপরে এটাতে কত আসবে? এটাতে আমি এফ তো সেম, যেহেতু প্রজেক্ট আমার সেম, দ্যাটস ওয়াই এফটাও আমি সেম পাবো। এফ আর আইআরআর ডিপেন্ড করে প্রজেক্টের উপর। সো প্রজেক্ট যদি সেম থাকে তাহলে এফ এবং আইআরআর সেম হবে, কিন্তু ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে প্রেজেন্ট ভ্যালুটা চেঞ্জ হবে। সো এফ ভ্যালু হচ্ছে আমার 100, আর হচ্ছে পি ভ্যালু যে আমি বের করব সেটা কত হবে? 100 ডিভাইডেড বাই 1.2 টু দি পাওয়ার 1। 1.2 কেন হলো? কারণ হচ্ছে 20%, তো 0.2 প্লাস হয়েছে। এটা 10% দেখে 0.1 প্লাস হয়েছে। তাহলে এখন বলেন কোনটার পি ভ্যালু বেশি? তো অবশ্যই এটাকে আমি 1 নম্বর প্রজেক্ট বলি, এটাকে 2 নম্বর প্রজেক্ট যদি বলি, তাহলে P1 ইজ গ্রেটার দেন P2। তাহলে প্রেজেন্ট নেট প্রেজেন্ট ভ্যালু যেটাতে বেশি হবে সেই প্রজেক্টটাই বেশি লাভজনক। তাহলে আমি বলতে পারি যে আইআরআর এর থেকে যদি আমার ব্যাংক ইন্টারেস্ট কম হয়, তখন হচ্ছে আমি প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব। আইআরআর এর থেকে যদি প্রেজেন্ট ভ্যালু বেশি হয়, মানে সরি, ইন্টারেস্ট রেট যদি বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি প্রজেক্টকে অ্যাকসেপ্ট করব না। তো এটা বাদ, এই প্রজেক্টকে আমি অ্যাকসেপ্ট করব। তো কোশ্চিনে অনেক সময় আপনাদের আসে যে প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেবল হোয়েন আইআরআর ইজ গ্রেটার দেন ব্যাংক ইন্টারেস্ট রেট। তো এই কন্ডিশন যখন ফলো করবে, তখনই হচ্ছে আমি প্রজেক্টটা অ্যাকসেপ্টেড করব। আর যদি এইটা ফলো না করে তাহলে প্রজেক্ট আমি অ্যাকসেপ্ট করব না। তো এটা হচ্ছে আপনাদের কোশ্চিনে যদি থাকে, তাহলে কোশ্চিনের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো দিয়ে এক্সপ্লেইন করতে হবে। তাহলে আমরা দেখলাম যে
এটা তো আমরা একটু আগেই পড়ছি, বেনিফিট কস্ট রেশিও। সো তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে আমাদের প্রজেক্ট কিভাবে আমরা চুজ করব সেটা অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। যেমন নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমি জাজ করতে পারি, আইআরআর দিয়ে আমি জাজ করতে পারি, অথবা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড দিয়েও কিন্তু আমি জাজ করতে পারি। সো এখন কোনটার ক্ষেত্রে কোন ধরনের জাজমেন্ট ক্রাইটেরিয়া ইউজ করব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন আমরা পিআই ইন্ডেক্স দিয়েও কিন্তু মানে প্রফিটেবল ইন্ডেক্স দিয়েও জাজ করতে পারি, বেনিফিট কস্ট রেশিও দিয়েও জাজ করতে পারি। যেমন প্রফিটেবল ইন্ডেক্স আমরা জাজ করব তখন যখন আমরা একটা প্রাইভেট প্রজেক্টে কাজ করব, আর বেনিফিট কস্ট রেশিও আমরা ইউজ করব তখন যখন হচ্ছে আমরা একটা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করব, যেখানে হচ্ছে আমার সোশ্যাল বেনিফিটটাকে প্রায়োরিটি দিতে হবে। সো এখন আপনাদের কাছে যদি এরকম অবস্থা থাকে যে দুইটা প্রজেক্ট আছে, একটা প্রজেক্টে হচ্ছে আপনার এনভিপি বেশি, নেট প্রেজেন্ট ভ্যালু বেশি, এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটাও বেশি। দ্যাট মিনস ধরেন যে 10 বছরের একটা প্রজেক্ট, আপনার হচ্ছে 8 নম্বর বছরে গিয়ে হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড পাচ্ছেন। দ্যাট মিনস 8 বছর ইনভেস্ট করার পর 9 এবং 10 নম্বর বছরে গিয়ে আপনি লাভ করতেছেন। আর নেট প্রেজেন্ট ভ্যালু যেটা, সেটাও আপনার অনেক বেশি, সে ধরলাম 50,000 টাকা। আর আরেকটা প্রজেক্ট আছে আপনার কাছে যেটার হচ্ছে আপনার ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড কম, আবার নেট প্রেজেন্ট ভ্যালুও কম। দ্যাট মিনস 10 বছরের সেম প্রজেক্ট, কিন্তু আপনি বেনিফিট মানে হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড পাচ্ছেন 3rd ইয়ার থেকে, আর আপনার যে নেট প্রেজেন্ট ভ্যালু সেটা ধরলাম যে 20,000 টাকা। তো আগেরটা ছিল 50,000 টাকা, এটা হচ্ছে 20,000 টাকা। আগেরটা ছিল 8 বছরে হচ্ছে আপনি আপনার ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড পাচ্ছিলেন, আর এটাতে 3 বছরে পাচ্ছেন। তাহলে এখন আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হিসাবে কোন প্রজেক্টটা সিলেক্ট করবেন? সো এইখানে যেই সলিউশনটা আসবে, যদি আপনার বিজনেস ফাংশনটা বা হচ্ছে আপনার অর্গানাইজেশন যদি সার্টেন থাকে যে আপনি কাজটা করে দিতে পারবেন, কোনো আনসার্টেনিটি যদি কম থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি সবসময় দেখবেন যে আপনার প্রফিট কোনটাতে বেশি হবে। দ্যাট মিনস এনভিপি মানে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আপনার কোনটাতে বেশি হবে সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। দ্যাট মিনস আপনি সেক্ষেত্রে 1 নম্বর প্রজেক্টটাকে চুজ করবেন। প্রফিট বেশি হচ্ছে, দ্যাটস ওয়াই এটা আমি চুজ করব। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড পরে আসুক, সমস্যা নেই, কারণ আমি সার্টেন যে আমি এই প্রজেক্টটা 10 বছর রান করতে পারবো। যদি প্রজেক্ট এমন হয় যে আপনার আনসার্টেনিটি অনেক বেশি, মার্কেট অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে, সেক্ষেত্রে আপনি চাইবেন যে আপনার যেই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটা যত তাড়াতাড়ি উঠে আসবে ততই আপনার ভালো। শেয়ার মার্কেটের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে আপনি দেখবেন যে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড যত কম হবে তত আপনার ভালো, কারণ শেয়ার মার্কেট কিন্তু খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, খুব বেশি আনসার্টেন। সো এই ধরনের প্রজেক্ট যেখানে আনসার্টেনিটি অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে আমি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ইন্ডেক্সটাকে প্রায়োরিটি দিব। এটা যত কম হবে তত ওই প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করব। আবার নতুন যদি কোনো বিজনেস আমি স্টার্ট করতে চাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি যত তাড়াতাড়ি হচ্ছে আমার ইনভেস্টমেন্টগুলো তুলে নিয়ে আসতে পারবো ততই ভালো। তাহলে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটাকেই প্রায়োরিটি বেশি দেওয়া হয় নেট প্রেজেন্ট ভ্যালুর থেকে। আর কোনো একটা ইস্টাবলিশড প্রোডাক্টের ক্ষেত্রে আমি জানি এটার ডিমান্ড আছে মার্কেটে এবং এটা ইস্টাবলিশড, আমার পেব্যাক পিরিয়ড যতদিন পরে আসুক সমস্যা নাই, আমি জানি এটা হচ্ছে মানুষ অ্যাকসেপ্ট করবে। সো আমি এখানে দেখবো প্রফিটটা বেশি আসে কিনা। তাহলে কোনো একটা স্টেবল বা ইস্টাবলিশড প্রোডাক্টের জন্য, প্রজেক্টের জন্য আমি অবশ্যই এনভিপি মানে নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি, এটা দেখব। সো এইরকম আপনাদের কাছে অনেক ধরনের কেস থাকবে কোশ্চিনে, তো আপনাদেরকে চিন্তা করে অ্যান্সার করতে হবে যে কোনটার জন্য কোনটা আমি অ্যাকসেপ্ট করব। সো এই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট অ্যাপ্রেইজাল যেই চ্যাপ্টারটা সেটা। সো এখানকার বিষয়গুলো আপনারা ভালো করে পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। আর এরপরের আমরা যে চ্যাপ্টারে যাব সেটা হচ্ছে প্ল্যানিং। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার লেকচার 4। তো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।